ঘড়ির কাঁটায় ভোর প্রায় 4টা। পরিবেশে তখন নরম বাতাবরণ বইছে। সেই নরম বাতাবরণ নিস্তব্ধতা চিরে সৈয়দ বাড়ির সামনে পরপর এসে কয়েকগুলো গাড়ি থামল শব্দের সহিত হর্ন বাজিয়ে। আবার কয়েকটা গাড়ি পাশ কাটিয়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। হেলাল সাহেব গাড়ি থেকে বের হয়ে দরজা লাগাতে নেবেন, তার পূর্বেই উল্কা গতিতে হুড়হুড়িয়ে একটা গাড়ি চলে গেল তার পাশ ঘেঁষে। আরেকটু কাজ ঘেঁষলেই নির্ঘাত তার মৃত্যু ঘটত। আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে গেলেন ভদ্রলোক। যখন মস্তিষ্ক ধরতে পারল হয়েছে কি, তখন খেকিয়ে উঠে পা বাড়ালেন সামনের সেই গাড়ির দিকে। গাড়িটা মাত্র নাসির মঞ্জিলের সামনের খালি জায়গায় পার্ক করা হয়েছে। একে একে সেই গাড়ির ব্যাকসিট হয়ে বেরিয়ে আসলো মম, সুরভি, আহান, ফ্রন্ট সিট থেকে বের হলো ইরহাম, আর সবার শেষে ড্রাইভিং সিট থেকে খালি পায়ে বের হলো নুসরাত। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ায় সবুজ রঙের দুর্বা ঘাসগুলো ভিজে আছে। মেয়েলি পা দুটো জমিন স্পর্শ করতেই শীতল অনুভূতি হলো পায়ের নিচের তালুতে। মাথায় ওড়না পেঁচিয়ে পা দিয়ে দরজা লাগালো। সামনের দিক থেকে পিছু ফিরতেই চোখাচোখি হলো হেলাল সাহেবের সাথে। নুসরাত ঝাপসা দেখল মাথা ব্যথায়। চোখের পাতা ঝাপটিয়ে শুধালো, কি চান? হেলাল সাহেব খড়খড়ে কণ্ঠে বললেন, কি চান মানে কি? এক্ষুনি যে তুই আমায় মেরে ফেলতে চাইলি, এর জবাব কে দেবে? নুসরাত বিরক্ত কণ্ঠে বলে উঠল, মরে তো যাননি, মরে গেলে না হয় সেই প্রশ্নের উত্তর দিতাম। নুসরাত হেলাল সাহেবকে গোলকধাঁধায় ফাঁসিয়ে দিয়ে ভ্রু কুঁচকাল। সামনে থেকে সরতে না দেখে পরপর জানতে চাইল, আপনি কিছু বলতে চাইলে সেটা পরিষ্কার করে বলুন, না হলে সামনে থেকে সরুন। এমন পেঙ্গুইনের মতো মুখ বানিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? হেলাল সাহেব চোখের আকার বড় করে নিলেন, নিজের দিকে আঙুল তাক করে বিস্ময় প্রকাশ করে বলে শুধালেন, আমি পেঙ্গুইন? নুসরাত ভাবলিশীন হয়ে দাঁড়িয়ে রইল। ভনিতাহীন গলায় বলল, অবশ্যই আপনি বড় পেঙ্গুইন। আপনার বড় ছেলে একটা পেঙ্গুইন, ছোট ছেলে একটা পেঙ্গুইন, আপনার পুরো পরিবারটাই একটা পেঙ্গুইন। হেলাল সাহেব রাগে প্রায় ঝাঁঝিয়ে উঠলেন। তেতো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোন দিক থেকে আমাদের পরিবারকে পেঙ্গুইনের মতো লাগে তোর কাছে? কোন দিক থেকে লাগে না সেটা জিজ্ঞেস করুন। নুসরাত মাথার ব্যথায় চোখে কোনো কিছুই দেখছে না, তার উপর হেলাল সাহেবের সাথে পায়ের সাথে পা লাগিয়ে ঝগড়া করছে। এমনকি হেলাল সাহেবের সাথে কথা বলতে বলতে বার কয়েক চোখ ঝাপটালো। চোখের সাদা বর্ণের অংশের লাল শিরা উপশিরা তখন ভেসেছে অনেক জায়গায়। হেলাল সাহেব রাগে ফোঁস করে উঠে শুধালেন, কোন দিক থেকে পেঙ্গুইন লাগে বল? এই তো মাত্রই পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠলেন। আর কি বলবো? আপনাদের পরিবারকে পেঙ্গুইন বললে অপমান করা হবে। আই থিঙ্ক আপনাদের সাথে ব্যাঙের পরিবার এই শব্দটা বেশি মানাবে। ইরহাম আহান মিটিমিটি হাসল ঠোঁটে হাত চেপে। হেলাল সাহেব নাকের পাটা ফুলিয়ে বলে উঠলেন, তুই এখন রীতিমতো আমাকে অপমান করছিস। আমি এখন থেকে আপনাকে অপমান করছি না, এতক্ষণ যাবৎ ধরে অপমানই করছিলাম। হেলাল সাহেব রাগে ফোঁস করলেন। ব্যাঙের মতো হাঁ করে শ্বাস ফেললেন নিজেকে সামলানোর বৃথা প্রচেষ্টায়। জিজ্ঞেস করলেন, আর এটা তুই দম্ভ নিয়ে বলছিস? নুসরাত মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। নুসরাত নাসির সত্য বলতে কখনো পিছুপা হয় না। যদি আমার বলা বাক্যে দুনিয়ায় আগুন লেগে যায়, তবুও আমি আমার এই সত্য বলা মুখ বন্ধ করব না। তোর মুখ থেকে বের হওয়া বাক্যে দুনিয়ায় আগুন না লাগলেও পারলে বর্তমানে আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। নুসরাত ভ্রুযুগলের মধ্যিখানে মেকি চিন্তার ভাঁজ ফেলে বলল, তাহলে তো এক্ষুনি আপনার মাথা ঠান্ডা করার জন্য 1 ড্রাম কেরোসিন ঢালতে হবে। এই ইরহাম, একটু কেরোসিন ঢেলে দিস তো।
শ্রদ্ধেয় ইসরাতের শ্বশুরের মাথায়। নুসরাত শেষের কথা টেনে টেনে বলে শেষ করল। হেলাল সাহেবকে পুরো চেতিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল নাসির মঞ্জিলের দিকে। যেতে যেতে দেখল সৈয়দ বাড়ির ইয়াবড় গেটটা পুরো খুলে দেওয়া হয়েছে। বধূবরণের জন্য মা চাচিরা হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে। এমনকি বাড়িটার চারপাশে বিভিন্ন প্রকার আতশবাজি ফাটানো হচ্ছে। জাইন এক হাতে ইসরাতের লেহেঙ্গা সামলে তাকে নিয়ে প্রবেশ করছে সৈয়দ বাড়ির ফটকের অভ্যন্তরে। নুসরাত যত দ্রুততা নিয়ে এসেছিল নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করার জন্য, ততটা ঝিমিয়ে পড়ল বোনকে ওই বাড়ির অভ্যন্তরে যেতে দেখে। নিশ্চুপ দাঁড়িয়ে রইল ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ইসরাতের প্রতিবিম্ব দেখা যায় ফটকের সামনে। ইসরাত গেটের আড়ালে ঢেকে যেতেই নুসরাত চোখ ফিরিয়ে আনতে নিল সেদিক থেকে। তখনই চোখাচোখি হলো আরশের সাথে। নুসরাত তড়াক করে চোখ সরিয়ে এনে হাতের চাবি দিয়ে তালা খুলতে ব্যস্ত হলো। আশেপাশে না দেখেই তড়িৎ গতিতে বাড়ির ভেতরে এসে প্রবেশ করল। গরম লাগলো ভীষণ, তাই গা থেকে টেনে হিঁচড়ে খুলল কালো গাউনটা, ছুঁড়ে মারল কাউচে। দ্বিধাহীনভাবে নেচে কুদে ঢুকলো নিজের রুমে। কাবাড খুলে ফিনফিনে নরম কাপড় বের করে আনলো। গায়ে জড়াতেই কিছু একটা মনে পড়ল তার। এক হাতে মোটা একটা ব্যাগ বাহুতে চেপে ধরে দৌড়ালো সৈয়দ বাড়ির দিকে। সৈয়দ বাড়ির গেটের সামনেই হেলাল সাহেবের সাথে দেখা হলো নুসরাতের। দুজনে দুজনের দিকে খ্যাপাটে চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরপর নুসরাত মুখ ঝামটা মেরে হেলাল সাহেবের থেকে চোখ সরিয়ে নিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, এখানে কি? নুসরাত হেলাল সাহেবকে পাত্তা দিল না। এক প্রকার ধাক্কা মেরে যেতে যেতে বলে উঠল, আমার দাদার বাড়ি এসেছি, কাউকে উত্তর দিতে বাধ্য না। হেলাল সাহেব ব্যগ্র কণ্ঠে বলে উঠলেন, 13 বছর মনে পড়ল না দাদা বাড়ির কথা, আর এখন মনে পড়ল কেন? কারণ জানতে পারি? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্য করে হাসল হেলাল সাহেবকে। উপহাস করে বলে উঠল, কিছু মানুষ কবজা জমিয়ে বসেছিল, তাই আসতে পারিনি। এখন যখন এসেছি আর কেউ বের করতে পারবে না এই বাড়ি থেকে। লাশ হয়ে না হয় একদম বের হব, তার আগে না। নুসরাত সৈয়দ বাড়ির চৌকাঠে ডান পা রাখতেই নিজের পাশে আরেকটা ছায়ার উপস্থিতি পেল। ঘাড় বাঁকিয়ে তাকাতেই চোখাচোখি হলো পাশের জনের সাথে। নুসরাত এক পা সামনে বাড়িয়ে আবার পিছিয়ে নিল। মনে হলো কানের কাজ ঘেঁষে হেলাল সাহেব 13 বছর আগের মতো করেই বলছেন, আজ এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হ। নুসরাত চোখের পাতা ঝাপটালো, চোখ বুজে নিয়ে নিঃশ্বাস টেনে নিল ভেতরে। চোখ খুলে ডান পা সামনে বাড়াতেই শক্ত হাতের ভেতর নিজের হাতের অস্তিত্ব পেল। ঘাড় ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না। গাঢ় কস্তুরীর সুগন্ধি নাকে প্রবেশ করতেই বুঝে নিল কার হাত চেপে ধরেছে তাকে। সদর দরজার সামনে পানি ভর্তি পাত্রে গোলাপ ছিটিয়ে রাখা, সেখানে পা ধোয়ানো হচ্ছে ইসরাতের। মম ঝুঁকে বসে পানির মধ্যে ইসরাতের পা ভালো করে ধোয়াচ্ছে। যখন পা ধোয়ানো শেষে উঠে দাঁড়িয়ে হাত পেতে দিল বকশিসের জন্য, তখন ইসরাত চোখ সরু করে জিজ্ঞেস করল, আমার কাছ থেকে টাকা নিবি তুই? মম অবাক কণ্ঠে বলে উঠল, তোর নিব না, আমি তোমার পা ধুয়েছি। মাহাদি জাইনের পেছন থেকে উকি মেরে বলে উঠল, তুমি কি কাজের ঝি, ওদের কাছ থেকে টাকা নেবে? মম তেতিয়ে উঠল। ভ্রুযুগলে ভাঁজ ফেলে জানার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, টাকা নিলে কি কেউ কাজের ঝি হয়ে যায়? মাহাদি উপর নিচ মাথা নাড়িয়ে সরল স্বীকারোক্তি দিল, আমার জানা মতে কাজের ঝিরাই টাকা নেয়, কাজ করে দিয়ে। মাহাদির মুখ থেকে বের হওয়া কাজের ঝি শব্দটা বারবার শুনে মমর মুখের রং পরিবর্তন হতে শুরু করল। মনে হলো কেউ কানে সীসা ঢেলেছে তার। নিমিষেই গা জ্বলে উঠল।
ঝাঁজ মিশ্রিত কণ্ঠে কিছু বলতে নেবে নুসরাত ধাক্কি এসে পাশ ঘেঁষে দাঁড়ালো মমর। মুরব্বিদের মতো থু করে পানির পিক ফেলে বলে উঠল, হইছে, আর ঝগড়া করতে হইব না। লিপি বেগম নুসরাতকে এমন পান খেয়ে লাল ঠোঁট করে নেওয়ায় অবাক হলেন। আবারও অবাক হলেন হঠাৎ তার আগমনে। পরপর দুটো অবাকতা গিলে নেওয়ার পূর্বেই নুসরাত নিজের ইয়ামোটা ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করল। জাইনের দিকে তাকিয়ে হিহি করে হেসে বলে উঠল, আজ একটু বেশি আপনাকে সুন্দর লাগছে, তাই নজর কাটাতে চলে আসছি। কথা শেষ করে থুথু করে পিক ফেলল। পান সচরাচর না খাওয়ায় পানির পিক ভুলে গিলে নিল, আর এতেই বিকৃত হলো মুখশ্রীর। অতিরিক্ত তেতোপান হওয়ার দরুন মুখের গঠন বদলে নিল, ওয়াক করে পিক ফেলল। না চাইতো মুচড়ে উঠল শরীর। নুসরাত আবারও পান চাবিয়ে নিয়ে বলে উঠল, তাহলে নজর কাটিয়ে দিই। লিপি বেগম নুসরাতের ব্যবহারে ভীষণ খুশি হলেন। তাহলে মেয়েটা মিলছে তার ছেলেদের সাথে। বাড়ির কর্ত্রীরা তাকে বিশ্বাস করলেও ইরহাম, আহান, ইসরাত, জাইন, এমনকি কয়েকদিন পূর্বে পরিচিত হওয়া মাহাদিও বিশ্বাস করল না তাকে। আরশের গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, তোর বউটার ভেতর ঘ্যাপলা আছে, দেখবি নির্ঘাত কিছু একটা করবে। এত পিরিতি জাইন ভাইয়ের সাথে আমি ঠিক মেনে নিতে পারছি না। এই দেখ, আমার দম গলার কাছে এসে আটকে আছে। মাহাদির এত কথার বিপরীতে আরও শীতল কণ্ঠে বলল, নজর কাটিয়ে টাকা ওর ওই ব্যাগেই ঢুকিয়ে নেবে। মাহাদি বিশ্বাসই করল না, হেসে উড়িয়ে দিল আরশের কথাটুকু। বলল, না, এমন করবে না। নজর উঠানোর টাকা আবার কে ব্যাগে ঢোকায়? অন্য কিছু করবে ও। কেউ না ঢোকালেও নুসরাত নাসির ঢোকাবে নিজের ব্যাগে। মাহাদি দুই পাশে মাথা নাড়িয়ে বলে উঠল, এমন কিছু করবে না। এতটাও খারাপ না তোর বউ, এর থেকে বেশি খারাপ। আরশ কথা বলল না, প্রয়োজন বোধ করল না এই খাটারার কথার উত্তর দেওয়ার। এর মধ্যে নুসরাত টাকা জাইনের মুখের আশপাশ ঘুরিয়ে নিজের বেসুরা গলায় গলা ছেড়ে গাইল, তেরি नाज़रों के साथ के ये जान भर दूंगा, तो जो कह दे तो अपना जहान भर दूंगा। मैंने मौला से तेरी मेरी दुनिया ही मांगी, ओ जो लिख दे तो उसको ही हाथ में लूँगा। টাকা দুজনের মুখের আশেপাশে ঘুরিয়ে নিয়ে নিজের ইয়াবড় ডাফল ব্যাগে ঢুকিয়ে নিল। এটা দৃষ্টিসীমায় পড়তেই আরশ ঠোঁট টিপে হাসি ঢাকার চেষ্টা করল, সফলও হলো। মাহাদি তড়াক করে আরশের দিকে তাকিয়ে বিমূর্ত কণ্ঠে বলে উঠল, এটা কি ভাই? সত্যি করে বল আরশ, তোর শ্বশুর কি খেয়ে কে জন্ম দিয়েছে? আই মিন শাশুড়ি। এমন কেন তোর বউটা? আরশ মাহাদির জবাবে বিড়বিড় করে একটা কথাই বলল, ও এমন বলেই আমার বউ, এমন না হলে অন্য কারোর বউ হতো। আরশের বিড়বিড় মাহাদির কান অবধি পৌঁছালো না লিপি বেগমের উঁচু আওয়াজে। তিনি সামান্য কড়া কণ্ঠে জিজ্ঞেস করছেন, টাকাগুলো তুমি তোমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছ কেন? এগুলো গরিব মিসকিনকে দেবে না? নুসরাত অবাক সুরে বলে উঠল, ও মা, গরিব মিসকিনকে কেন দেব টাকা? এই বাড়িতে সবচেয়ে বড় গরিবই তো আমি, তাহলে বাহিরে দিয়ে হবে কি? লিপি বেগম নুসরাতের এমন কথায় বিরক্ত হলেন। আওয়াজে আরেকটু উঁচু করে বললেন, এ কেমন কথা? যদি টাকা না দাও তাহলে নজর তুলেছ কেন? লিপি বেগমের প্রশ্নে নুসরাত মোটেও দমে গেল না। নিজে দ্বিগুণ জোরে লিপি বেগমের প্রশ্নের বিপরীতে উত্তর দিল, আপনার এই পান্ডার মতো দেখতে ছেলে যেন আমার বোনকে নজর না লাগায়, তাই নজর তুলেছি। এখন টাকাগুলো আমি নিজের কাছে রাখি না, আচার দিয়ে খাই। আপনার মাথা ব্যথা কোথায় বড় আম্মু? টাকাগুলো তো আমারই। লিপি বেগম আরশের দিকে তাকালেন। আয়েশ করে ছেলেকে পকেটে হাত পুরে দাঁড়িয়ে ঝগড়া দেখতে দেখে বললেন, দেখছিস তোর বউ কী করছে?
বড় আম্মু, আপনি নালিশ দেওয়া এখন থেকেই শুরু করেছেন। আপনি তো পাড়ার কুচেটে বুড়িদের মতো কুচুটু শাশুড়ি হবেন। আপনার ছেলের বউদের জন্য কষ্ট হচ্ছে, বেচারি। নুসরাত মুখ দিয়ে চুক চুক করে শব্দ বের করল। দুঃখ প্রকাশ করার হলো না। লিপি বেগম এসে চেপে ধরলেন তার কান। বলে উঠলেন, কুচুটে শাশুড়িরা বউদের পিঠে 2-1 ঘা দেয়, তোকেও কয়েক ঘা লাগিয়ে দেই। নুসরাত নাক ফুলিয়ে নিজের কান ছাড়িয়ে আনল লিপি বেগমের থাবার হাত থেকে। কথার উত্তর দেওয়ার জন্য মুখ খুলতে নেবে আরও শেষে দাঁড়ালো দুজনের মাঝে দেয়াল হয়ে। নুসরাতের কাঁধে থাকা ডাফল ব্যাগ ঈগলের মতো ছো করে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। ব্যাগের ইলাস্টিক খুলে টাকার বান্ডিলটা বের করল। প্রথমে 100 টাকার একটা নোট থাকলেও ভেতরে সব 2 টাকা। আরশ ভ্রুকুঞ্চন করে নুসরাতের কাছে জানতে চাইল, এখানে কত টাকা? নুসরাত হিহি করে হাসল। বলল, মোট 300 টাকা। আরশ সেই টাকা নিজের হাতে রেখে নিজস্ব গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, মাম্মা, ওর কথায় তুমি চেঁচাও কেন? তোমাকে জ্বালাতেই এমন করে। লিপি বেগম ছেলেকে মুখ ঝামটা মারলেন। উল্টো তাকে ভেঙিয়ে বললেন, কে বলছে দেখো, যে নিজে হাঁটতে বসতে বইয়ের কথায় চেঁচায়। আরও শীতল দৃষ্টিতে এক পলক মাকে দেখে নিয়ে পকেটে হাত ঢোকালো। নুসরাতের ব্যাগ থেকে বের হওয়া 300 টাকা লিপি বেগমের কাছে হস্তান্তর করে দিতেই নুসরাত চেঁচালো, এটা কি করলেন? ওগুলো আমার টাকা। আরশ বিরক্ত গলায় বলল, অ্যানোয়িং পারসন, আমরা জানি এগুলো আপনার টাকা। চেঁচিয়ে সোসাইটির মানুষ জমা করতে হবে না এই ভোরবেলা। আরশের তাচ্ছিল্যতায় নুসরাত মুখ ঝামটা মারল। চুল উড়িয়ে চলে যেতে নেবে আটকে গেল সে। যখন ঘাড় ঘুরিয়ে তাকালো তখন তার হাতের মধ্যে টাকা ধরিয়ে দিল আরশ। অবাক কণ্ঠে কিছু বলতে নেবে তার মুখ আটকে দিয়ে গম্ভীর মুখে জাইনার ইসরাতের মুখের সামনে সেই টাকাগুলো ঘোরালো। এমন ভাব করল যেন এখানে কি হচ্ছে তা তার বোধগম্য নেই। এমনকি সে যে নুসরাতের হাত জোর করে চেপে ধরে নতুনভাবে বিয়েতে আবদ্ধ কাপলে নজর তুলছে, তাও কাউকে বুঝতে দিল না। ইসরাত আরশা নুসরাতের সামনে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসল। হাসি আটকানোর চেষ্টা করলেই নুসরাতের ভড়কে যাওয়া চেহারা দেখে হাসি আটকানো তার পক্ষে কষ্টদায়ক হয়ে উঠল। ফজরের আজান দিয়েছে তখন। সৈয়দ বাড়ির বিবাহবন্ধনে আবদ্ধ পুরুষসহ সকলেই নামাজে গিয়েছেন। আহান আর ইরহাম নামাজে যায়নি। তাদের নাকি কি কাজ আছে বাড়িতে। আর নুসরাত 7 দিনের জন্য নামাজ থেকে ছুটি পেয়েছে। তাই সেও নিশ্চিন্ত মনে পা তুলে বসে আছে সোফায়। নামাজ পড়ার কোনো চাপ নেই। এর মধ্যে সেখানে আবির্ভাব ঘটল ইরহাম আর আহানের। তারা আসতেই নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে গোল মিটিং শুরু হলো। গোল মিটিংয়ে আজ সুরভি, মম, ইসরাত নেই। শুধু আছে নুসরাত, আহান, ইরহাম। নাজমিন বেগম সারাদিনের ক্লান্তি কাটাতে শুয়ে পড়েছেন নিজ রুমে। আত্মীয় স্বজন সবাই প্রায় চলে যাওয়ায় আজ কোনো উল্লাস নেই বাড়িতে। ঠান্ডা পড়ে আছে গত 2 দিনের তুলনায়। কিন্তু ও বাড়িতে যেন আজ ঈদের আনন্দে সবাই মেতেছে। ভোর হতে চলল, এখনো পর্যন্ত সেখান থেকে মানুষের গম গম সুর, পুরুষদের গল্পের আওয়াজ ভেসে আসছে। গোল মিটিং করার পর কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় চিন্তায় উঠে দাঁড়ালো এতক্ষণ আরাম করে সোফায় বসে থাকা নুসরাত। গোল গোল করে পায়চারি করল। পাগলের মতো চক্কর কাটতে কাটতে ইরহামকে উদ্দেশ্য করে বলে উঠল, ইসরাতের জায়গায় কোণে সেজে কে বসবে? ইরহাম আগের মতো আহানের দিকে ইশারা করল। দুজনেই আহানের দিকে একসাথে ঘুরে তাকাতেই আহান মৃদু সুরে আর্তনাদ করে উঠল। মিটিং চলাকালে যেমন করে বলেছিল তেমন করে আবারও হাপিত্যেশ করে বলল, না, আমি বলির পাঠা হব না। একটু আগে খাওয়া হাই হিলের বাড়ির এখনো পর্যন্ত ব্যথা কমেনি।
আর তুমি এখন আরেকটা খাওয়ানোর জন্য আমার পিছু নিচ্ছ? না বাবা, না, আমি এসবে নেই। নুসরাত আহানের কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসায় ঝিমিয়ে পড়ল। অলস ভঙ্গিতে নিজের শরীর ছেড়ে দিল সোফায়। ঠোঁটের কোণে অসহায়ের মতো হাসি ঝুলিয়ে চোখা দৃষ্টিতে ইরহামের দিকে তাকাতেই ইরহাম নিজেও দুই পাশে মাথা নাড়ল। নুসরাতকে ভৎসনা করে বলে উঠল, আমি বসবো না, আগেই বলে দিচ্ছি, অন্য ব্যবস্থা কর। নুসরাত কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ালো। বুঝলো আজ এরা তার কথা শুনবে না। তার ভাইগুলো আর তার ভাই থাকেনি, সবগুলো বদলে গেছে। কাকে বসিয়ে প্ল্যান অনুযায়ী কাজ করা যায় সেটা মাথায় না আসায় দুই পাশে পায়চারি করল ব্যস্ত ভঙ্গিতে। ঠোঁট চেপে একটা কথাই বিড়বিড়ালো, কাকে বসানো যায়, কাকে বসানো যায়। যখন বিশ্বাসযোগ্য কাউকে পেল না, ঠোঁট এলিয়ে হেসে আহানের দিকে তাকালো মিনতি করার জন্য। স্নেহময় কণ্ঠে বলে উঠল, তুই আমার সোনা ভাই না, তুই বসবি না, আপুর কথা শুনবি না? আহান সহজ কণ্ঠে নাক ফুলিয়ে নাকচ করল, আমি তোমার কোনো সোনারূপা তামার ভাই না, তাই আজ আমি তোমার কথা শুনবও না আর বসবও না। নুসরাত ঠোঁট কুঁচকে নিল, বিকৃত মুখে গালি দিল, বাল দুটোকে এমনি এমনি পেলে পুষে বড় করেছি। ইরহাম নুসরাতের কথায় ভুল ধরিয়ে দিয়ে শুধরে দিল, 13 দিনের বড় আমি তোর থেকে। ইরহামের কথা শেষ হতেই তার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো নুসরাত। নুসরাতকে ইমোশনাল ব্ল্যাকমেলের প্রস্তুতি নিতে দেখে ইরহাম ঘাড় অন্যদিকে বাঁকিয়ে ভাব নিয়ে হাত দিয়ে না করে দিল। নুসরাত টু শব্দটি করার জন্য মুখ খুললেও তা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল সে। অনেকক্ষণ নিশ্চুপ সময় কাটল তাদের মধ্যে। নুসরাত যখন চিন্তায় চিন্তায় মাথা ফাটানোর অবস্থা, ইরহাম চেঁচিয়ে উঠে বলল, আইডিয়া। নুসরাতের মলিন মুখে আশার আলো জ্বলে উঠল। জল করতে থাকা মনি নিয়ে শুধালো, কি আইডিয়া? ইরহাম কৌতুক করে বিটকেল মার্কা হাসল। শেষবারের মতো গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিয়ে নির্বিকার চিত্তে বলে উঠল, সবসময় আমরা পুরুষ মানুষ কেন বলির পাঠা হব? তুই মেয়ে আছিস, তাই আজ বলির পাঠা হবি তুই। বাসর ঘরে কনের সাজে বসবি তুই। ইরহামের কথায় ফোঁস করে নিভে গেল নুসরাত। আশার আলোয় জ্বলে ওঠা চোখগুলো দপ করে হারিয়ে গেল মলিনতার ভিড়ে। মিনমিনিয়ে বলল, আমি কিভাবে? ইরহাম চ্যাত করে উঠে বলল, আমি কিভাবে মানি কি? আমরা পুরুষ মানুষ বসতে পারলে তুই মেয়ে মানুষও বসতে পারবি। আহান ইরহামের সাথে সহমত পোষণ করল। নুসরাতকে দোনামোনা করতে দেখে ইরহাম বলে উঠল, আজ তুই বসবি মানে তুই বসবি। এই আহান না, আয়, ওরে ধর। আহান আর ইরহাম এসে নুসরাতের বাহু চেপে ধরল। নুসরাত যেতে চাইল না। তাকে এক প্রকার দুজন মিলে টেনে হিঁচড়ে নিয়ে চলল তাকে সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। সৈয়দ বাড়ির সদর দরজা দিয়ে টেনে টেনে নিয়ে ভেতরে ঢোকাতেই সম্মুখীন হলো অনেকের। চেনা অচেনা মানুষকে দেখে নুসরাত গাঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ল। তার বাহু ধরে টেনে আনা ইরহাম আর আহানও চুপটি করে দাঁড়ালো। মুখে তিনজনের নিষ্পাপ ভাব, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। সবাইকে অদ্ভুত ভঙ্গিতে তাকাতে দেখে তিনজনই হাসল হেহে করে সুর ধরে। ভদ্রভঙ্গিতে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সুরসুর করে একে অন্যের পিছু পিছু চলে গেল। জাইনের রুম কোনটা না চেনায় নুসরাত নখবিহীন সর্বপ্রথমই খোলা একটা রুমের ভেতর ঢুকে গেল। পর মুহূর্তে আবার ফরফরিয়ে বেরিয়ে আসলো বাহিরে। আহান আর ইরহাম কে আছে জানতে চেয়ে উকি দিতে চাইল। ওই রুমে নুসরাত বগল দাবা করে নিয়ে চলে গেল। শুধালো, জাইন ভাইয়ের রুম কোথায়? গাধার মতো আমাকে আগে পাঠাচ্ছিস কেন? আমি কিছু চিনি এই বাড়ির? ইরহাম সন্দেহী চোখে নুসরাতকে অবলোকন করে জানতে চাইল, ওই রুমে কি দেখেছিস তুই?
নুসরাত ঢোক গিলে তাকালো ইরহামের দিকে। চেঁচিয়ে উঠে তার কাছে জানতে চাইল, আমাকে দেখে মনে হচ্ছে কিছু দেখেছি? ইরহাম নুসরাতের গা ঘেঁষে দাঁড়িয়ে কানে কানে বলল, ওই রুম কিন্তু আরশ ভাইয়ের। উনি ফজরে নামাজ পড়তে যায়নি, বলেছে রুমেই পড়বে। আমি নিশ্চিত তুই কিছু মিছু দেখেছিস। নুসরাত ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তো দেখলে তোর সমস্যা কি? ইরহাম চতুরতা নিয়ে হেসে সরাসরি প্রশ্নের বাণ ছুড়ল, তার মানে তুই বলতে চাচ্ছিস কিছু দেখেছিস? ইরহামের খবিশের মতো হাসিতে নুসরাতের মুখে বিতৃষ্ণা ফুটে উঠল। হাতের তালু তুলে থাবা মেরে বসল মুখের চামড়ায়। হিংস্র বাঘিনীর মতো চেঁচিয়ে উঠে সাবধান করল, একদম খবিশের মতো আমার দিকে তাকিয়ে হাসবি না। তোকে এমন করে হাসতে দেখলে ইচ্ছে হয় চুলের মুঠি চেপে ধরে সালফ্রিক অ্যাসিডে ডুবিয়ে দেই। ইরহাম তবুও হাসল। জাইনের রুমে নখবিহীন আগেভাগে ঢুকতে নিলে নুসরাত নিজের অ্যাক্সেস মতো সজোরে কোমরে একটা লাথি বসালো। আঙুল তুলে শাসালো, আজ শুধু হাসার জন্য লাথি মেরেছি, পরের বার লাথি মারব না, ঘুমের ঘোরে মেরে ফেলবো একদম। ইরহাম নুসরাতকে ভেঙালো। আহান নুসরাতের মতো হুহা করল। অঙ্গভঙ্গি মারের মতো করে এসে প্রবেশ করল জাইনের রুমে। ইসরাত কাপড় চেঞ্জ করেনি তখনও। দরজা ঠেলে বানর পাটিকে ঢুকতে দেখে কিছুটা হতবাক হলো, আর তার চেহারায় ফুটে উঠল অবলীলায়। বিস্ময় প্রকাশ করে কিছু বলতে নেবে নুসরাত হাতের ঘড়ি দেখল। বলল, সময় নেই, কাপড় চেঞ্জ করে আয় ঝটপট। ইসরাত নুসরাতের কথায় প্রশ্ন করল, কাপড় চেঞ্জ করব? কিন্তু কেন? আহান ইসরাতের প্রশ্নের উত্তর দিতে বলে উঠল, তা ছোট ভাইয়া তোমাকে যেতে যেতে বোঝাবে আপু, তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো। ইসরাত কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, আবারও উল্টাপাল্টা কিছু করার ধান্দায় আছিস তোরা? নুসরাত ইসরাতের কথা মাছি তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল। বলল, আমরা সবসময়ই উল্টাপাল্টা করার ধান্দায় থাকি, সেটা অন্য বিষয় যে কখনো একদম সাফল্যর চূড়ায় পৌঁছাই না। ইসরাতের মুখের উপর ফুটে ওঠা কঠিনত্ব নিমেষেই সরে গেল ওদের কথায়। কড়া ভাষায় কিছু বলতেও পারল না, সবার নিষ্পাপ চেহারা দেখে। ইসরাত কিছু বলতে নিলেই মুখ পাউট করে তিনটা একসাথে তার মুখের কাছে এসে নিজেদের নিষ্পাপ প্রমাণ করার ভঙ্গি করছে। এমন হাবভাব দেখে ইসরাত না চাইতেও হেসে দিল। কাবার থেকে কাপড় বের করে নিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, তোদের জঘন্য লাগে এমন মুখ বানালে। তিনটা একসাথে সমস্বরে বলল, আচ্ছা। ইসরাত কাপড় চেঞ্জ করে আসতেই বারান্দার সামনে নিয়ে দাঁড় করালো নুসরাত তাকে। ইসরাতের কোমরের কাছে দড়ি বাঁধল যাতে রেলিং থেকে পা পিছলে পড়ে কোমর না ভেঙে ফেলে। এমনকি যদি ভুলবশত পড়েও যায় সেজন্য সবুজ ঘাসে ফোম বিছিয়ে রেখেছে ইরহাম আর আহান মিলে। ইসরাত রেলিং বেয়ে নেমে গেল আল্লাহর নাম নিয়ে। এরপর মইয়ের উপর ভর দিয়ে সুস্থ স্বাভাবিক একদম নিচে নেমে গেল। সৈয়দ বাড়ির ইরহাম আহান ছাড়া কেউই জানতে পারল না বিয়ের রাতে বউকে নিয়ে চলে গেছে তার ভাই বোন আবার। ইরহাম ফোম পেঁচিয়ে নিয়ে স্টোর রুমে রাখল। মই দড়ি সব জায়গা মতো রেখে নুসরাতকে থামস আপ দেখিয়ে পালালো নাসির মঞ্জিলে। সে জানে নুসরাত ফাঁসবে। ওই আরশ ভাই তাদের উল্টো বেঁধে রেখেছিল, আর বড় ভাইয়া নিশ্চয়ই নুসরাতকে রেলিংয়ের সাথে উল্টো বেঁধে রাখবেন। নুসরাত সবাই চলে যেতেই বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে সাহস দিল, নুসরাত তুই পারবি। নার্ভাসনেস একপাশে ফেলে যখন বারান্দা থেকে ফিরতে ঘুরে দাঁড়ালো, বিপরীতমুখী বারান্দা থেকে শব্দ আসলো, নুসরাত। নুসরাত ভয়ে কেঁপে উঠল। ভয়ে পা লেগে আসলো মেঝেতে। নুসরাতের কান ঘেঁষে আবারও সেই তীব্র কণ্ঠ বয়ে গেল, ও ইসরাত, এটা তুমি? সরি,
আমি অন্ধকারের জন্য চিনতে মনে হয় ভুল করেছি। নুসরাত বন্ধ করে নেওয়া শ্বাস ফেলে দৌড় দিল রুমের ভেতর। হাত মুঠোয় চেপে নিজেকে সাহস দিল, নুসরাত, পারবি তুই, পারবি। ইসরাতের লেহেঙ্গার সাথে পরা দোপাট্টা দিয়ে নুসরাত নিজের মুখ ঢেকে নিল। চুপটি করে বিছানার একপাশে গিয়ে বসল কনের মতো করে পা উঠিয়ে। 2 মিনিট সময় অতিবাহিত হলো। এর মধ্যেই দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল জাইন। গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো। নুসরাত চোখ মুখ কুঁচকাল। আহানটাকে এখানে বসালেই ভালো ছিল। ভাওতাবাজির চক্করে এখন না নিজেই লজ্জার সম্মুখীন হয়। নুসরাতের হঠাৎ টনক নড়ল। আরে, লজ্জা বলতে কোনো ডিকশনারি তো তার ভেতর নেই। অস্বস্তি নার্ভাসনেসে হাত পায়ের তালু ঘামল অতি দ্রুত। নুসরাত একে তো নার্ভাস ছিল, তার মধ্যে জাইনের গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে উঠল। নিশ্চিন্তায় ব্যস্ত থাকায় ঠিকভাবে কর্ণপাত হয়নি তা। হকচকিয়ে ওঠায় অপ্রত্যাশিতভাবে মুখ দিয়ে বেরিয়ে আসলো, জি। জাইন সূক্ষ্ম দৃষ্টি বুলালো নুসরাতের দিকে। ইয়া বড় ঘোমটা দেওয়ার মানে খুঁজে পেল না। এমনকি এক হাত ঘষার কারণটা কি তাও ধরতে পারল না। নুসরাতের পায়ের দিকে তাকালো এক পলক, তারপর আবার চোখ সরিয়ে নিল। মনে করল বাদরগুলো কোনো বাদরামি করেনি। ভরসা পেল এটা ইসরাতেরই পা। 2 সেকেন্ড পার হওয়ার পর জাইন মিনমিন করে শুকরিয়া আদায় করল, থ্যাঙ্কস গড, এরা বাদরামি করেনি। নুসরাত হাত ঘষল। জাইন এক পা আগাতেই নুসরাতের চোখ দুটো লাফিয়ে বের হতে নিল। নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ বসাতে চাইল। মনে মনে বলল, এই জাইন ভাই তো দেখি আশিক। পুরো আশিক হওয়ার পূর্বেই নুসরাত ভাগ, না হলে হার্ট অ্যাটাকে তোর মৃত্যু নিশ্চিত। পরে দেখা যাবে নিউজ হচ্ছে। বোনের বাসর ঘরে ঢুকে বদমাইশি করার চেষ্টা করায় দম আটকে বসে ভবিষ্যতের উজ্জ্বল তারা সৈয়দা নুসরাত নাসির, যেই কম বয়সে 2 বাচ্চার মা হওয়ার কথা ছিল, সেই বয়সে অনাকাঙ্ক্ষিতভাবে ইন্তেকাল করেছেন। নুসরাত আর ভাবতে পারল না। সামনে তাকিয়ে দেখল জাইন বেডের পাশে এসে প্রায় দাঁড়িয়েছে। ওড়না ঢিল মেরে ফেলে দিতেই ঘোমটা সরে গেল। বেরিয়ে আসলো শ্যাম মুখখানি। জাইন সামান্য ভরকালো নুসরাতকে দেখে। প্রথমবারের মতো সারাদিন লম্ফঝম্প করা বোন ভাবা মেয়েটাকে খেয়াল করল। হাত পা ফর্সা, একদম ইসরাতের মতো। শুধু মুখ ফর্সা নয়, যদি মুখ থেকে ঘোমটা না সরাতো তাহলে ধরা খাওয়ার কোনো অবকাশই ছিল না। নুসরাত লাফ দিয়ে বেডের মাঝখানে দাঁড়িয়ে নার্ভাস কণ্ঠে ভ্যাবাচ্যাকা গলায় বলে উঠল, জাইন ভাই, এটা আমি, আপনার একমাত্র দুষ্টু মিষ্টি পেয়ারি সুন্দরী শালিকা, হি হি।